আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের ডেইজ ইভেন্টসের প্রথম নিউজের শিরোনাম, সারা দেশে গ্রেপ্তার ১৩০৮ জন। শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে রোববার দুপুর পর্যন্ত মোট ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এআইজি ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারা দেশে রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১০৩৪ জনকে। ইংরেজি শব্দ ডেভিলের অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার, ফলে ডেভিল হান্টের অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশ বিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার ওয়াসিম সিদ্দিকী। আপনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি মূলত অপারেশন ডেভিল হান্ট নিয়ে। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল রাতে অপারেশন শুরু হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি কি? সর্বশেষ পরিস্থিতি যদি বলি, ১৩০৮ ফিগারটা আসলে এক্সাক্ট ওইটা ডেভিল হান্টের অপারেশনের বিষয় না, কিন্তু আজকে আমাদের সব জায়গাতে কিন্তু এই ফিগারটাই বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্টে কাল রাতে শুরু হয়েছে, শনিবার রাতে শুরু হয়েছে, আর আজ রবিবার আমি রাতে আপনার সঙ্গে কথা বলছি, এটাতেই ২৪ ঘন্টায় ১৩০৮ জনকে আটক করা হয়েছে। এটা হয়েছে কি, আসলে অভিযান শুরু হয়ে গেছে, এটা সত্য, এবং এক্সাক্ট ফিগারটা পাইতে হয়তো কালকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, ওখান থেকে আমাদের তথ্য দিবে। যেটা হওয়ার কথা ছিল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে কোনো কারণেই হোক, এটা মন্ত্রণালয়ের জায়গার অভাব, যেটা আমি শুনেছি উচ্চ পর্যায় থেকে, মন্ত্রণালয় থেকে ওদের একটু জায়গার সংস্থা, যার জন্যে পুলিশ সদর দপ্তর থেকে এটাকে মনিটরিং করা হবে। তবে এটা ফাইনালি সব কিছু মন্ত্রণালয়েই এটা নিয়ন্ত্রণ থাকবে, আর বসার জায়গাটা থাকবে পুলিশ সদর দপ্তরে। সেখানে একজন অতিরিক্ত আইজিপি এটা সমন্বয় করবেন, সব বাহিনীগুলোর প্রতিনিধি সেখানে থাকবেন কাজের সুবিধার্থে, যেন সারা দেশে কখন কোন জায়গায় কী অপারেশন হচ্ছে, কোথাও কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এবং আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সন্ধ্যায় প্রেস ব্রিফিং এটা বলেছেন যে কাজের সুবিধার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, কেন্দ্রীয় কমান্ড সেন্টার, সেন্ট্রাল কমান্ড সেন্টার। তবে ১৩০৮-এর যে ফিগারটা বলছিলেন, ওইটা সারা দেশে পুলিশের নিয়মিত অভিযান হয়। গত রাত থেকে পুলিশের অভিযান সহ যৌথ বাহিনীর অভিযানটা, যেটা অপারেশন ডেভিল হান্ট, সেটা শুরু হয়েছে। তবে এক্সাক্ট ফিগারটা এখানে ১৩০৮ হয়তো হবে না, সেটা কিন্তু গাজীপুরে সুনির্দিষ্টভাবে যদি বলি, গাজীপুরে গত রাত থেকে একেবারে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট যেটা, সেটা শুরু হয়েছে। এবং সাহসী অভিযান, চিরুনি অভিযান যেটাকে আমরা বলি, কঠোর অভিযান, সেখানে সর্বশেষ সন্ধ্যা পর্যন্ত আমরা যে তথ্য জানি, ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলা এবং মহানগরী এলাকা মিলিয়ে, জেলা এলাকায় ৫টা থানা, ৫টা উপজেলা, সেখানে ৪০ জন, আর মহানগরী এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এরা বেশিরভাগই মূলত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ক্যাডার। এটা পুলিশের বিভিন্ন পর্যায় থেকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে যেটা বলেছে, এদের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাকাণ্ডে, যে গণহত্যার সময়ে ছাত্রদের উপরে, ছাত্রদের উপরে নির্মমভাবে নির্যাতন চালানোর সুনির্দিষ্ট কিছু অভিযোগও আছে। তারপরেও তারা যাচাই বাছাই করছেন এবং অনেকের বিরুদ্ধে হত্যা মামলা, অনেকের বিরুদ্ধে মাদক চাঁদাবাজির, আওয়ামী লীগের আমলের মাদক চাঁদাবাজির মামলাও আছে, এরকম ঘটনাও আছে। সুনির্দিষ্টভাবে এরা দাগি আসামি বলা যায়। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তাদেরকে হয়তো ধরা হতো না, দলীয় কারণে, দলীয় বিভিন্ন পদবি আছে, কিংবা দলীয় কোনো উচ্চ পর্যায়ের নেতাদের
আশ্রয় প্রশ্রয় থাকতো, যার জন্য তাদেরকে ধরা হতো না। আটক করা হয় নাই, এখন এসে আটক করা হচ্ছে। তার মানে এই যে বলা হচ্ছে যে দেশে বিশৃঙ্খলা তৈরির যে অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তার মধ্যে সব ধরনের অপরাধী আছে। এক হচ্ছে রাজনৈতিকভাবে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, আরেকটা সামাজিকভাবে, মানে মাদকের এই ইস্যুটাকে আমরা ওভাবে বলতেই পারি যে সামাজিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। সব ধরনের অপরাধী রয়েছে, কিন্তু এরা মূলত আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মী বা যেটাই হোক আওয়ামী লীগের লোকজন। এদের বেশিরভাগই আপনি এটা বলতে পারেন এই পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি আজকে। তবে আজ রাতে অভিযান তো চলবে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে আমরা যতটুকু জানি। এটা সারা দেশেই হবে, সেটা কালকে সুনির্দিষ্টভাবে কালকে থেকে আমরা এটা বলতে পারবো যে আসলেই অপারেশন ডেভিল হান্টের অধীনে ঠিক কী পরিমাণ সন্ত্রাসী অ্যারেস্ট হয়েছে এবং কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ। তবে এইটুকু আপনাকে বলা যায়, আমি বিভিন্ন পর্যায়ে কথা বলে যেটা দেখেছি, এবার কোনো ছাড় নয় এরকম চিন্তাভাবনা, এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও এই ব্যাপারে জিরো টলারেন্স। এক ধরনের কথাবার্তা আছে, আলোচনা আছে যে অতীতেও অনেক ধরনের অভিযান চালানো হয়েছে জিরো টলারেন্সের কথা বলে, কিন্তু এক ধরনের আই ওয়াশ হয়েছে। তারপরে যেই লাউ সেই কদু টাইপের একটা অবস্থা, যে চোখে দেখানোর মতো কয়েকজনকে অ্যারেস্ট করা হলো, মূল সন্ত্রাসীরা যে নেটটা বিছানো হয়েছে তার বাইরেই থেকে গেল, পরিস্থিতি আগের মতোই, শেষ পর্যন্ত পরিস্থিতি আগেরটাই রয়ে গেল। এরকম একটা আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে আছে। আপনি আজকে খেয়াল করেছেন কিনা আমাদের যে লিড নিউজটি, আপনারই করা কালকের লিড নিউজটি, এটার কিন্তু একে তো ভিউ ভালো, প্রায় 2 লাখের মতো ভিউ হয়ে গিয়েছে। তারপরে এটাতে প্রচুর কমেন্ট পড়েছে, অসংখ্য কমেন্ট, এবং একটা কমেন্টের উত্তরে মনে হয় আরো 10 জন 20 জন 25 জন করে রিপ্লাই দিয়েছেন। প্রত্যেকটা কমেন্টই কিন্তু আশঙ্কাগুলি একই জায়গায়। একটা মতামত হচ্ছে, কালকে আপনি বলছিলেন যে এটা আগে শুরু করা উচিত ছিল, দেরি হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এইভাবে চিন্তা করছেন বিষয়টিকে। আর দ্বিতীয়টি হচ্ছে যে এই অপারেশনটি কি আসলেই কার্যকর হবে, সরকার কি ওই পরিমাণ কঠোর হতে পারবে? মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা দেখা দিয়েছে। আপনি বলছেন গাজীপুর থেকেই শুধু 82 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে কি শুক্রবার রাতের যে ঘটনা, সেই ঘটনায় জড়িতরাও রয়েছেন? হ্যাঁ, এটা এই সুনির্দিষ্টভাবে আপনি যে পয়েন্ট উত্থাপন করেন চমৎকার। মানুষের মধ্যে প্রথমে যেটা বলি, মানুষের মধ্যে একটু আস্থার অভাব আছে, এটা বাস্তব। সেক্ষেত্রে আজকে স্বরাষ্ট্র সচিব মন্ত্রণালয়ে যে ব্রিফিং, সচিবালয়ে যে ব্রিফিং করেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, ওনার বিষয়টা আমরা দেখেছি। উনি আসলে যেটা বলতে চেয়েছেন, সরকার প্রথম দিকে কিছুটা মানবিকতা দেখাতে চেয়েছেন, যে উনি পরিষ্কার করে বলেছেন যে আসলে কোনো বিপ্লব কিংবা এরকম একটা ঘটনার পরে সাধারণত এদেরকে পরাজিত শক্তিকে রাখা হয় না, কিন্তু বাংলাদেশের সরকার এতটা অমানবিক হতে পারে নাই বর্তমান সরকার। এই মানবিকতাটা এখন আমার মনে হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে বিভিন্নভাবে এই মানবিকতাকেই আওয়ামী লীগ এটাকে দুর্বলতা হিসেবে ভেবে নিয়েছে। এবং এই জায়গাটি আমি যেটা বুঝতে পেরেছি এবং বিভিন্ন জায়গায় কথা বলে বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি, সরকার কিন্তু এবার বিষয়টা ক্লিয়ার যে এই দুর্বলতার জায়গা থাকা যাবে না। আওয়ামী লীগকে এভাবে, আওয়ামী লীগের বেশিরভাগই আসলে আপনি দেখেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত কিংবা অস্ত্রধারী, এখন সর্বশেষ গাজীপুরে যে হামলাটা হয়েছে আপনি দেখেন, ন্যাক্কারজনকভাবে, তাও কত বড় দুঃসাহস দেখিয়েছে তারা ছাত্র জনতার উপরে এবং রাতে রাতের হামলা করা। এই বিষয়টা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন, উনি একজন নরম প্রকৃতির মানুষ আমরা যতটুকু জানি, ওনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আমরা, কিন্তু উনি আজকে বলেছেন ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, মানে শয়তান, ডেভিল মানে তো শয়তান। উনি মিন করেছেন, সুস্পষ্টভাবেই ইঙ্গিত করেছেন এটা বেসিক্যালি আওয়ামী লীগের নেতা কর্মীদের। এখানে আর আসলে রাগডাগের কিছু নাই আমার কাছে মনে হয় না। এবং উনি বলছেন গাজীপুরের ক্ষেত্রে অভিযান চলছে, অপরাধীদের ধরা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না। স্বরাষ্ট্র সচিবও বলেছেন যতদিন দরকার। সুতরাং এবার আসলে আমরা আশাবাদী হতে পারি, আমার কাছে মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে, এবং পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর কিংবা সেনাবাহিনীর অন্যান্য বাহিনীগুলোর সাথে কাজ করবে, বিজিবি থাকবে, কোস্টগার্ড থাকবে, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এবার একটু ভিন্ন হবে। এবার আর যদি এবার ভিন্ন না হয়, তখন আপনাকে বলি, তাহলে কিন্তু এটা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না, এই সরকারের জন্য তো বটেই, এবার ভালো হতেই হবে।
এই জায়গা এবার আর কোনো এখানে পিছনে ফিরে দেখার কোনো সুযোগও নাই, এখানে সে অবস্থাও নাই, আর মানুষকে আর আসলে বোঝানো যাবে না। না, মানুষ বোঝার মতো অবস্থায় নাই। মানুষের মধ্যে সরকারের এখনো গ্রহণযোগ্যতা আছে, মানুষ চাচ্ছে এই সরকার থাক, কিন্তু সংস্কার প্রয়োজন হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে অবশ্যই একেবারে কোনো রকম ছাড় দেয়া চলবে না, এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে মানুষও চলে আসছে। 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, যেভাবে পরিবর্তন আসছে, তারপরে গত বুধবার ধানমন্ডি 32-এ যে এই ঘটনাটি ঘটলো, জনগণের তরফ থেকে সরকারকে কিন্তু স্পষ্ট মেসেজ দেয়া হয়েছে তারা কি চাচ্ছে, জনগণের আকাঙ্ক্ষা কি, একদম স্পষ্ট করে বলা। তারপরও কিন্তু শুক্রবারের ঘটনাটি ঘটে গেল। তার মানে মানুষের চাওয়া এবং সরকারের মানুষকে বুঝতে পারার মধ্যে ফারাক ছিল। সরকার ছাড় দিতে চাচ্ছে, এর মধ্যেই অনেকে এভাবেও স্পষ্ট করে বলে ফেলেছেন যে আওয়ামী লীগকে আরেকবার রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়ার যে ইস্যুটা এসছে, এবং আমরা বিএনপির মধ্যেও সরাসরি যদি বলা যায় এক ধরনের নমনীয় মনোভাব দেখেছি যে দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, সবার রাজনীতি করার সুযোগ থাকতে হবে, যার পরিণতি কিন্তু আসলে 32। এবং তারপরেও আমরা দেখতে পেলাম শুক্রবারের ঘটনাটি। গাজীপুরের এখনকার পরিস্থিতি কি? শুক্রবারে একটা ঘটনা ঘটলো, তারপরে আমরা কালকে দেখলাম কালকেও ছাত্রদের উপর হামলা হয়েছে, এত কিছুর পরেও পুলিশ কড়া অবস্থান নিয়ে ফেললো, তারপরও অপারেশন ডেভিল হান্টের ঘোষণা এলো, হামলার ঘটনাটি ঘটেছে তারপরে। তাহলে আজকে কাল রাতে অভিযান শুরু হয়ে যাওয়ার পরও এই ধরনের একটা ঘটনা ঘটলো। আজকের পরিস্থিতি কি একদিনের অভিযানের পর? যদিও এটা পুরোটা সময়ের ঠিক সময় না যে একদিনের মধ্যে আমরা ফলাফল পেয়ে গেলাম, একটা জিনিস শুরু হলো আর তার ফল একদিনের মধ্যে হাতে চলে আসলো, তা হবে না, কিন্তু তারপরও ডেভেলপমেন্ট কিছু আছে কিনা এটা বলতে পারেন আপনি। সর্বশেষ মূলত তারা অনেকেই গা ঢাকা দিয়েছে, যেটা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে ধারণা করছেন, তাদের গোয়েন্দা তথ্য মিলিয়ে অনেকে এলাকা ছেড়ে দিয়েছেন। তবে আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সীমান্তে আমি যতটুকু জানি, আমরা জেনেছি সীমান্তেও একটা অ্যালার্ট তৈরি করা আছে, যেন কোনোভাবেই অন্তত স্থলভাগ দিয়ে বিজিবি সীমান্ত বাহিনীকে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে ওইভাবে সতর্ক করা হয়েছে, এই বিষয়টা নজর দেওয়া হয়েছে। এবং গাজীপুরে অভিযান চলছে এবং অভিযান ভালোভাবে চলছে, এটুকু বলা যায়। আমি যতটুকু জানি গাজীপুর মহানগর পুলিশ মেনলি কাজটা করছে, পুলিশ সেনাবাহিনীর সাথে থেকে, অন্যান্য বাহিনীর সাথে থেকে, যেহেতু পুলিশ নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে, মানে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসাবে তারা সহযোগিতা করছে। আগে তো আসলে সেনাবাহিনী যে যার মতো দাঁড়িয়েছিল। আজকে স্বরাষ্ট্র সচিবই বলছিলেন যে সেনাবাহিনী আগে তো দাঁড়িয়ে থাকতো, উনি সরাসরি বলছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যখন তাদের দেওয়া হয়েছে, তারপরেও ওনারা তো দাঁড়িয়েই থাকতেন। উনি বলছিলেন সরাসরি আসলে যে ওনারা তো কোনো অ্যাকশনে যান নাই, কিন্তু এখন থেকে সেটা যাবে। এবং গাজীপুরে টের পেয়েছি আমরা, এটা সমন্বিত একটা অভিযান চলছে। এই অভিযানটা এবার ভালো হচ্ছে আশা করি, কিন্তু ভালো নয় আসলে উপায় নেই। আপনার যেটা বলছিলাম, আওয়ামী লীগ বেসিক্যালি যদি আপনি ইতিহাস দেখেন, 72, 75, 96 থেকে 2001, 2009 থেকে 2024, বেসিক্যালি রাজনৈতিক দলের ক্যারেক্টার খুব বেশি নাই। কিন্তু আপনি দেখেন, আপনি গতকালও আপনি বলছিলেন, ইন্টারেস্টিং এটা আমার খুব, যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা থাকে তারপরেই একটা অপারেশন করা লাগে, মানে দেশটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এমনভাবে নষ্ট করে দিয়ে যায়। এটা পরীক্ষিত, এটা আর নতুনভাবে বলার কিছু নাই। এটা সকল স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে সকল কিছুতে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেই বেসিক্যালি অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ বেসিক্যালি একটা সন্ত্রাসীদের দল। এটা তো আসলে প্রমাণিত সত্য, এটা নতুন করে আর আসলে এটা বলার কিছু নাই। কিন্তু এবার এ দফায় আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্তরে সংকট তৈরি হয়ে গেছে। আপনি আর্থিক খাত বলেন, আপনি ব্যাংকিং খাত বলেন, অথবা যেই সেক্টরই আপনি ধরেন না কেন, একদম একটা একটা করে প্রত্যেকটা সেক্টরে সমস্যা। এবং দেখেন, আমার দেশ প্রকাশ শুরু হয়েছে মাত্র 22শে জানুয়ারি থেকে, 22শে ডিসেম্বর থেকে। সেই 22শে ডিসেম্বর থেকে আজকে আমরা ফেব্রুয়ারিতে এসে দাঁড়িয়েছি। এতগুলো এই কয়টা দিনে যে রিপোর্টিংগুলি আমাদের হচ্ছে, ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং হচ্ছে, সব ক্ষেত্রেই কিন্তু ওই জিনিসটা ভয়াবহতা কোন মাত্রার, আমরা যেটা ধারণা করেছিলাম গত 15 বছরে, আমরা তো দেশেই ছিলাম, যা দেখেছি, যা শুনেছি, যা ধারণা করেছি, তার চেয়েও বাস্তব পরিস্থিতি এত খারাপ, এত ভয়ঙ্কর, এত বিভৎস,
মানুষের যে কষ্ট যন্ত্রণা এত বিভৎস পর্যায়ে চলে গিয়েছিল যে এটা আসলে এখন নিউজ দেখে নিজেদেরই একটু এমন অনেক হয়, অনেক বেশ কয়েকদিন হয়েছে আমরা তো লিড নিউজটা আলাদা করে একটু দর্শকদের জন্য উপস্থাপন করি, বেশ কয়েকদিন এমন ঘটনা ঘটেছে যে নিউজ পড়তে পড়তে কিছু জায়গায় গিয়ে আর পড়া যায় না, কন্টিনিউ করা যায় না, থেমে যেতে হয়, পজ দিতে হয়, সময় নিতে হয়, কারণ একটু অ্যাডজাস্ট করা নিজের সাথে যে এই ধরনের তথ্য এই ধরনের পরিস্থিতি তৈরি করেছিল তারা। তো ফলে এই আপনি যে বললেন যে দলটি আসলে সন্ত্রাসী দল, এখানে মানে একটা লেভেলে শুধু সন্ত্রাসী না, শুধু জনগণের মধ্যে ত্রাস তৈরি করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, বিষয়টা এমন না, সব ক্ষেত্রেই তারা ত্রাস তৈরি করে দিয়ে গিয়েছে। এটা আপনি বিষয়ে একটু বলি আমি। আপনি একটা বিষয় একটু ভাবেন, যেহেতু প্রেক্ষাপটে আসছে, আমরা ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করেছি আওয়ামী লীগের 16 বছরে বিভিন্ন সময়ে। শুধু ঢাকা শহরে আমি এরকম বহু অফিসারকে দেখেছি পুলিশের, তারা শুধু জামাত শিবির কিংবা হুজুর কিংবা বিশেষ করে এদের বিষয়ে তারা ওদেরকে গুলি করবে। আমাকে কয়েকজন গুরুত্বপূর্ণ থানার ওসি বলেছে যে শুধু একটু মারতে চাই, তাদের শখ। আমি হতবাক হয়ে যেতাম। মানে অপরাধ না, অপরাধীকে মারবো সেটা না, না, জামাত শিবির মারতে চাই, হুজুর আলেম এই ট্যাগ দিয়ে, সবই তো আগে ট্যাগ দেওয়া হতো, জামাত শিবির ট্যাগ কিংবা বিএনপি নেতা কর্মীদেরও এটা ট্যাগ দেওয়া হতো, ট্যাগ দিয়ে হতবাক হয়ে যেত। আমি হতবাক হয়ে যাই। এদের মধ্যে কেউ কেউ এখন বিচারের সম্মুখীন হয়েছে, পালিয়ে গিয়েছে বেশিরভাগ। এই পুলিশের যারা দোষর ছিল এরা অনেকে পালিয়ে গিয়েছে। আপনি ভাবেন না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, কি এমন ঘটনা ঘটেছে আপনি একটু চিন্তা করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যাবে কেন? ওখানে তো এমন কি ঘটনার সাক্ষী সে যে তাকে পালিয়ে যেতে হয়। পরিস্থিতি ঠিক মুখোমুখি হতে পারছেন না ওনারা যে কি হবে এরপরে। বিষয়টা এমন কাজ হয়তো উনি করেছেন যেটা আলোচনা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পালিয়ে যেতে হয়। আর তার ব্যাপারে যেটা জানা যায়, কথা প্রসঙ্গে যেতে এসেছে, সে মন্ত্রণালয় ছিল জয়েন্ট সেক্রেটারি থেকে, অর্থ মন্ত্রণালয়, সেখান থেকেই সে উচ্চ পর্যায়ে শেখ হাসিনার পরিবারের সাথে কিংবা তার সাথে সম্পর্কিত অনেকগুলো বিষয় তার সাথে জড়িয়ে আছে। এরকম ব্যাপক আলোচনা এই বিষয়গুলো, শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হলো। সে পালিয়ে গিয়েছে, আসলে বাস্তবে তো তাই। আপনি যে বলছিলেন যে কোনো একটা সেক্টর বাদ নাই, তারা এটা ধ্বংস করে দিয়ে যান, প্রতিটা সেক্টর ধরে ধরে সুনির্দিষ্টভাবে, অনেকে বলে থাকেন পরিকল্পিতভাবে এই দেশটাকে ধ্বংস করার অংশই, প্রক্রিয়ার পরিকল্পনার অংশ হিসাবে এটা করেছেন। এখানে স্রেফ এর বাইরে তার আসলে কিছু দেখি না। না, বিচার বিভাগ, আমাদের নির্বাচন প্রক্রিয়া সবই তো আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর এখান থেকে মাত্র 6 মাস গেল, কতদূর কি পারবে, কতটুকু পারবে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে উপরওয়ালাই ভালো বলতে পারেন। ওয়াসিম সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনি খুবই ব্যস্ত এবং এখন তো আপনাদের ইভেন্টই চলছে, এর মধ্যেও সময় দিলেন, ওই জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই, মির্জা ফখরুল। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না, আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে সামনের দিকে যেতে হবে। রোববার বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এই সময় তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সফলতা অর্জন করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, ধীরে ধীরে এগোতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতার রক্ষা ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ জুড়ে যৌথ বাহিনীর চলমান অভিযান অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো দেশের বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না, তবে ডেভিল হান্ট মানে ফ্যাসিস্ট সরকারকে জানি। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন, ট্রিটমেন্ট চলছে।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। এই সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই আয়োজনে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। এই সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, যে উদ্দেশ্যে তারা যুক্তরাষ্ট্র সফর করেছেন সেটা সফল হয়েছে। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। এর আগে দিলে নির্বাচনের জেনোসাইড বা গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন চাই। নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার না করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রোববার বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ আয়োজন করা হয়। জামায়াতের আমির বলেন, দেশ স্বাধীনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো একটু ভালো, আবার কখনো খারাপ, কিন্তু খুব ভালো ছিল না। রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হওয়া পর্যন্ত এটি কখনোই ভালো হবে না। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয় তবে যৌথ বাহিনীর জন্য দোয়া করবেন দেশের 18 কোটি মানুষ। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকার দাবি করে 15 বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এই অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে তা বলা যায় না। যাদের অতীত বর্তমান ভালো, তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে। টিউলিপ সহ অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে 12 দেশে দুদকের চিঠি। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য চেয়ে সংশ্লিষ্ট 12টি দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। টিউলিপ ছাড়াও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হয়েছে। এর আগে দুদক সূত্র জানায়, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে 12টি দেশে মোট 71টি চিঠি দেয়া হয়েছে। ইতিমধ্যেই 27টি চিঠির জবাবও পেয়েছে দুদক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এভারেস্টে আরোহণের ফি বাড়াচ্ছে নেপাল। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের ফি বাড়াচ্ছে নেপাল। এভারেস্ট চূড়ায় দূষণ রোধে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। নেপালের পর্যটন বিভাগের ডাইরেক্টর জেনারেল নারায়ণ প্রসাদ রেগ্মি বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য জানান। তিনি জানান, 8,849 মিটার বা 29,032 ফুট উচ্চতার এই পর্বতশৃঙ্গটিতে আরোহণের জন্য আগে $11,000 ফি দিতে হতো। নতুন করে এই ফি ধার্য করা হয়েছে $15,000। নারায়ণ প্রসাদ রেগ্মি বলেন, 1 দশকের বেশি সময় এভারেস্টে আরোহণের খরচ একই ছিল। এখনই সময় তা পুনর্নির্ধারণ করার। বিশ্বে 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি পর্বতশৃঙ্গের 8টি রয়েছে নেপালে। প্রতি বছর হাজার হাজার পর্বতারোহী এই শৃঙ্গগুলো আরোহণের জন্য দেশটিতে যান। মাউন্ট এভারেস্টে আরোহণ করার জন্য বিদেশি পর্বতারোহীরা হাজার হাজার ডলার খরচ করেন। গত বছর এভারেস্টে আরোহণের জন্য 400-র বেশি পারমিট দেওয়া হয়। এর বিনিময়ে নেপাল সরকারের কোষাগারে আসে $40 লাখ। পর্বতারোহীদের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার এবং অনুসন্ধান উদ্ধার অভিযানের পেছনে এই অর্থ খরচ হয় বলে জানানো হয়েছে। সবশেষে খেলার খবর। দর্শকদের বিশৃঙ্খলায় পণ্ড বরিশালের শিরোপা উৎসব। সাংবাদিক সমর্থক সহ আহত অর্ধশত। উপলক্ষ ছিল আনন্দ উৎসবের, কিন্তু হয়ে গেল বিষাদের। বিপিএল এ চ্যাম্পিয়ন দলকে বরণ করার জন্য উৎসবের আয়োজন করা হয়েছিল বরিশালের বেলস পার্ক মাঠে। সেই উৎসবে সামিল হতে বরিশালের চারকোনা থেকে বিপুল সমর্থক এসে উপস্থিত হন। সবাই এসে মঞ্চের চারপাশে জায়গা নিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রচণ্ড চাপে ভেঙে পড়ে অনুষ্ঠান স্থলের সব শৃঙ্খলা। চরম অব্যবস্থাপনা ও উচ্ছৃঙ্খল দর্শকদের বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেল বরিশালে তামিম ইকবালদের শিরোপা জয়ের ট্রফি উৎসব। উচ্ছৃঙ্খল দর্শকদের ছোড়া ইটপাটকেলের আঘাত, হাতাহাতি ও ধাক্কায় আহত ও অসুস্থ হয়েছেন সাংবাদিক সহ অর্ধশত দর্শক। এক পর্যায়ে অনুষ্ঠান স্থল থেকে ফরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম সহ অন্যরা ফিরে যেতে বাধ্য হন। আয়োজকদের অব্যবস্থাপনা ও দর্শকদের এমন আচরণে ক্ষুব্ধ হন টিম বরিশালের খেলোয়াড় সহ বরিশালের সুধীজনরা।
টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতে নেয়ার পর নিজেদের শহরে ট্রফি উৎসবের আয়োজন করেছিল বরিশাল ফরচুন। দর্শক, আমাদের ডেইজ ইভেন্টস এর আয়োজন আজ এ পর্যন্তই। কাল ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে একই অনুষ্ঠানে একই চ্যানেলে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।